হ্যাঁ বাবা মদন। বাবা, ও বাবা, এইবার দেখবে আমি আমাদের এই সোনার জমি থেকে এই জমি থেকে সোনার ফসল ফলাবো। আমি খুব পরিশ্রম করে চাষ করব। ব্যাস, যা ভগবানের ইচ্ছা। আমি হয়। গমের সঙ্গে সঙ্গে জোয়ার আর বাজরার চাষও করব। হ্যাঁ, হ্যাঁ। দেখবে সোনা ফলবে আমাদের এই জমি হ্যাঁ থেকে। বাবা, এটাকে ধর তো। হ্যাঁ বাবা। ধীরে ধীরে। হ্যাঁ বাবা। বাবা, বাবা একটু সাবধানে বাবা। হ্যাঁ বাবা, 1 মিনিট দাঁড়া বাবা। ঠিক আছে, হ্যাঁ বাবা, চলো এবার যাই। চলো। বাবা সাবধানে বাবা। এই দয়ারাম, মালিক, আপনি এখানে? হ্যাঁ, তুই তো আর ধার শোধ করার জন্য আমার মহলে এলি না, মনে আছে তো? আমার কাছে তোর 2000 টাকা ধার আছে। মনে আছে মালিক, আপনার বড় দয়া মালিক। ব্যাস আপনি 2-2.5 মাসে আরেকটু ধৈর্য ধরুন, আমাদের ফসল উঠলেই আপনার সমস্ত ঋণ চুকিয়ে দেবো। আবার 2-2.5 মাস? যা। এই দয়ারাম, মেলার দিন অবধি সময় আছে তোর ধার শোধ করার। মনে রাখিস, এই 25 দিনের মধ্যে যদি আমার ধার না শোধ করিস, এই যে তোর জমি আছে না আমার কাছে বন্ধক, সব আমার হয়ে যাবে। হ্যাঁ। আরে এসব বলবেন না মালিক, 20-25 দিন আমি আপনার 2000 টাকা মেটাতে পারবো না মালিক। আমাকে আরেকটু সময় দিন মালিক। না, একদম নয়। মেয়াদ শেষ হবার পর আর 1 ঘন্টাও বেশি সময় তোমাকে দেব না, বুঝেছো? আরে মালিক, গরিবের উপর দয়া করুন। বাবা, আরে আমরা এই ঋণ এত তাড়াতাড়ি মেটাতে পারবো না, আমরা গরিব, আমরা কোথায় যাব মালিক? এই দয়ারাম, একটা উপায় আছে আমার কাছে। এই যে তোর মেয়ে তো দেখছি বেশ বড় হয়ে গেছে, যদি তুই তোর মেয়ের বিয়ে আমার সঙ্গে করে দিস তো তাহলে বুঝবো আমার ধারের বদলে তুই তোর মেয়েকে আমায় দিয়ে দিলি। মালিক, মদন, মদন, এ আপনি কি বলছেন? হ্যাঁ, আরে আপনি আমার বোনের ব্যাপারে এরকম ভাবতে কি করে পারেন? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও সম্মান আছে জমিদার বাবু। আমরা আমাদের বোনের বিয়ে ওর বয়সের চেয়ে 3 গুণ বড় লোকের সঙ্গে দেব না। বাহ দয়ারাম, বাহ, তোর বাড়িতে তো দেখছি একটা অন্ধ সিংহ রয়েছে। হ্যাঁ, এই দয়ারাম, তোর কাছে 25 দিন সময় আছে। কুস্তি মেলার দিন হয় আমার ধার শোধ দেবে, না হলে তোর মেয়ের বিয়ে আমার সঙ্গে দিবি। আর শোন দয়ারাম, একটা কথা মাথায় ঢুকিয়ে নিস,
যদি তুই তোর মেয়ের বিয়ে আমার সঙ্গে দিস তাহলে দুটো বোঝা তোর মাথা থেকে নেমে যাবে, একটা মেয়ের বোঝা আর একটা ধারের বোঝা। চল রে। বাবা, বাবা, আমি আছি তো বাবা। কোথা থেকে সাহায্য পাবো? কি করে জমিদারের ঋণ মেটাবো? মঞ্জুমা, তোমার বাবার কুষ্ঠি অনুযায়ী তোমার বাবার মীন রাশি। আর এই সময় শনি কুম্ভ রাশিতে। সেই কারণেই তোমার বাবার উপর শনির সাড়ে সাতি গত 5 বছর ধরে চলছে। সেই জন্যেই ওনাকে দুঃখ সহ্য করতে হচ্ছে। আর পরিবারের কর্তার উপর যখন শনিদেবের সাড়ে সাতি চলে তখন তার প্রভাব পুরো পরিবারের উপরেই পড়ে। তাহলে আমি কি করব কাকা? শনিদেবের এই সাড়ে সাথী আমি কি করে দূর করব? মঞ্জুমা, শনির সাড়ে সাতি তো নির্দিষ্ট সময়েই কেটে যাবে, কিন্তু যদি কেউ ভক্তি ভরে শনিদেব মহারাজের আরাধনা করে, তাকে পুজো করে, তাহলে হতেও পারে যে শনির সাড়ে সাতি সুখদায়ী শনির সাড়ে সাতিতে বদলে যাবে। এসব তোমার ভক্তি আর বিশ্বাসের উপরেই নির্ভর করে। কাকা, আপনি আমায় পুজোর নিয়ম বলুন। উপাসনা যত কঠিনই হোক আমি করতে প্রস্তুত। শনিদেব মহারাজ সূর্যদেবের পুত্র, সেই জন্যেই আলো ওনার খুবই পছন্দ। যদি 21 রাত্রি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ওনার মুখে অন্ধকারের ছায়া পড়তে না দাও, সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। আর সেই সঙ্গে লাল কাপড়ে তামা, গুড়, তিল আর চাল দিয়ে একটা পুটলি বানিয়ে ঘরে ঝুলিয়ে রাখতে হবে। শনিদেব প্রসন্ন হলে তোমার বাবার কঠোর শনি সাড়ে সাতি সুখদায়ী শনি সাড়ে সাতিতে বদলে যাবে। কাকা, আমি এই উপাসনা করার জন্য প্রস্তুত। ঠিক আছে মা, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। মঞ্জুমা, এটা শনিদেব মহারাজের মূর্তি। একে নিজের বাড়ির উঠোনে স্থাপন করো। হে শনিদেব, আমার বাবার জীবনের সব সংকটকে তুমি দূর করো। হে ভগবান, কি করে হবে এই 2000 টাকার ব্যবস্থা? যদি যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে ওই জমিদার আমার বোনের সঙ্গে জোর করে বিয়ে। না না, আমি এটা কখনো হতে দেব না। কিন্তু কি করে হবে এই 2000 টাকার ব্যবস্থা? শোনো 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 শোনো, গ্রামের লোকেরা নিজেদের নাম লেখান। গ্রামবাসী এসো, আপনাদের নাম লেখান। প্রতি বছরের মতো এবছরের মেলায় 5টা গ্রামের কুস্তিগিরের মধ্যে জোর লড়াই হবে। যে এই লড়াইয়ে জিতবে তাকে 2000 টাকার পুরস্কার দেওয়া হবে। যদি আমি এই প্রতিযোগিতা জিতে যাই তাহলে 2000 টাকা আমার, আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। ও কাকা, তাড়াতাড়ি এসো, এসো কুস্তিগিরেরা, তাড়াতাড়ি এসো, নিজেদের নাম লিখিয়ে যাও। ও কাকা, আমার নামটাও তালিকাভুক্ত করে দিন, আমিও কুস্তি লড়বো। নাও, এখন অন্ধরাও কুস্তি লড়বে। যা বাচ্চা যা, বাড়ি যা। না না কাকা, কাকা আমার নামটা তালিকাভুক্ত করুন না।
কাকা কাকা আমার নামটা লিখে নিন না, আমিও কুস্তি লড়বো, আর কুস্তি লড়ে 2000 টাকা জিতবো কাকা। কাকা লিখে নিন না আমার নামটা কাকা, কাকা আমার নামটা লিখে নিন না কাকা। এই, এটা হচ্ছে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। তোর যদি এতই লড়বার শখ থাকে তাহলে আমাকেও কিছু প্যাচ পয়জা দেখা। চল হাট, হাট। এই! এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ? জমিদার বাবু, অন্ধটা মেলাতে কুস্তিতে নিজের নাম লেখাতে চায়। আমার ধার শোধ করার জন্য কুস্তি লড়তে চাইছে। ওঠ, আরে ওঠ না রে। শাবাশ। এই শোনো, যে তার নাম কুস্তির জন্য লেখাতে চাইবে তার নামটা লিখবে। এসো 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 এসো। শাবাশ শাবাশ। এই মদন, তুই কি জানিস আমি তোর নামটা কুস্তির জন্যে কেন লেখালাম? এই জন্যে কারণ তুই হচ্ছিস আমার হবু শালা, তাই না? একটা কথা মনে রাখিস, তুই কখনো কুস্তি জিততে পারবি না, আর তোর বোন আমার বাড়িতে আসবেই, মনে রাখিস। হ্যাঁ, ওই রে, এর নামটাও লিখে দে। এটা হবে না জমিদার, এটা হবে না। ও দিদি, একটু আস্তে কর না, যন্ত্রণায় মরে যাচ্ছি। মদন, তুই আমার চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। যদি আমার জন্য আমার এই ছোট্ট ভাইয়ের কিছু হয়ে যায়, জানি না আমি কি করব, জানি না সবাইকে আমি কি করে মুখ দেখাবো। আর আর যদি তোর বিয়ে ওই ওই বুড়ো বুড়ো জমিদারের সঙ্গে হয়ে যায়, তাহলে তাহলে আমি সবাইকে কি মুখ দেখাবো পাগলি? ভাইরে, সব ঠিক হয়ে যাবে। বাবার উপর শনিদেবের 7.5 চলছে। আহ! আমি শনি উপাসনার ব্রত নিয়েছি। ভাই, এবার দেখিস সব ঠিক হয়ে যাবে। শনিদেব সব ঠিক করে দেবেন। ভগবান, হ্যাঁ দিদি, শনি ভগবান খুব দয়ালু, কিন্তু কিন্তু তার জন্য কর্ম তো আমাদের করতে হবে না পাগলি? ওই যে বলে না, ভগবানও শুধু তারই সাহায্য করেন যে নিজের কর্ম নিষ্ঠার সাথে করে, বুঝলি? হে শনিদেব, আমার পরিবারের সব সুখ দুঃখের ভার এবার আপনার উপর ছেড়ে দিলাম। এবার যা করার
আপনাকেই করতে হবে। মঞ্জু, কেউ যদি আমায় শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে ডাকে, আমি সর্বদা তারই সঙ্গে থাকি। যদি কোনো মানুষের উপর আমার কঠোর সাড়ে সাথী চলতে থাকে আর সে যদি ভক্তি ভরে আমাকে স্মরণ করে, তো আমি সর্বদা তার পাশে থাকি। তার জীবনের দুঃখ কষ্টকে দূর করা তখন আমার ধর্ম হয়ে দাঁড়ায়। ওস্তাদ, আমি কুস্তি শিখবো আর আর পুরস্কারও জিতবো। যদি আপনি আমাকে কুস্তির কিছু প্যাচ পয়জা শিখিয়ে দিলে খুব উপকার হতো। অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। দেখ বাবা, এটা অসম্ভব। একটা নদী যেমন উল্টো বইতে পারে না, তেমনি একজন অন্ধ কুস্তিগির হতে পারে না। তুই যা। না ওস্তাদ, ওস্তাদ আমার সাহায্য করুন। আমাকে এই প্রতিযোগিতা যে করেই হোক জিততে হবে, না হলে আমার বোন। ভগবানের দোহাই আপনার সাহায্য করুন, আমার সাহায্য করুন। ভগবানের দোহাই আমার সাহায্য করুন। না না ওস্তাদ, ভগবানের দোহাই আমার সাহায্য করুন। আপনি যা বলবেন তাই দক্ষিণা দেব। আমার সাহায্য করুন, আমার সাহায্য করুন ওস্তাদ। আরে মঞ্জুমা, এসব কি করছিস তুই? ওই সিগনাপুরের তুকারাম কাকা আমায় বলেছিলেন যে যদি আমি তোমার হাতে একটা লাল কাপড়ে চাল, ছোলা, গুড়, তিল আর লোহা বেঁধে যদি ঘরের বাইরে ঝুলিয়ে রাখি, তাহলে আমাদের ঘরে শনিদেব বাস করবেন আর উনি আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। এসবে কিচ্ছু হবে না রে মঞ্জু। বাবা, তুমি শনিদেবের উপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। এবার চলো তো, আর তাড়াতাড়ি এটা বেঁধে ফেলো। ঠিক আছে, তুই যেমন চাস। শনিদেব তোকে রক্ষা করুক। দে। হে ভগবান, যদি আমার চোখ থাকতো তাহলে অন্তত দিদির সাহায্যটুকু করতে পারতাম। হে ভগবান, তুমি আমাকে কেন দৃষ্টি দাওনি? কেন এরকম করলে আমার সঙ্গে তুমি?
এত গভীর খাদ তুমি দেখতে পাচ্ছ না নাকি? কেন নিজের প্রাণ দিতে চাইছো? আরে ভাই মদন, তুমি তো দেখছি একটা অসম্ভব কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। কুস্তির লড়া এবং লড়ে জেতা একজন অন্ধের পক্ষে সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু আমাকে এটা করতেই হবে, যে করেই হোক, না হলে আমার দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না। ভাই বোনের এত গভীর প্রেমের সম্পর্ক, আমি তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত। কুস্তির সমস্ত প্যাঁচ আমি তোমায় শেখাবো। কি কি তুমি কুস্তি লড়তে জানো? শুধু কুস্তি কেন, আমি তো এই সংসারের সব খেলাই খেলতে পারি। আরে আরে দাদা, তুমি চুপ করে কেন? কিছু বলো। কাল এখানেই দেখা হবে। হ্যাঁ, কাল আমি অবশ্যই আসবো। এবার তুমি যাও। আমি তোমার উপকার সারা জীবন ভুলবো না। ভগবান তোমার মঙ্গল করুন দাদা। মদন, তোমার বোনের ভক্তি তোমাকে সাহায্য করার জন্য আমায় বিবশ করে দিয়েছে, কিন্তু আমি তো শুধু তোমায় পথ দেখাতে পারি। কুস্তি তো তোমায় নিজের কর্ম, সাহস আর দৃঢ় বিশ্বাস নিয়েই জিততে হবে। নিজের শরীরকে এত ঢিলে দিও না, না হলে তোমার প্রতিদ্বন্দ্বী তোমাকে খুব সহজে কাবু করে ফেলবে। হ্যাঁ, আরো জোর লাগাও। তোমার যত শক্তি আছে সবটাকে কাজে লাগাও। আরো জোর লাগাও, আরো। সাবাস, সাবাস। কুস্তির সময় নিজের পা মাটিতে এতটা শক্ত করে ধরে রাখতে হবে যাতে প্রতিদ্বন্দ্বী সুযোগ না পায় তোমাকে ছিটকে মাটিতে ফেলে দেওয়ার। মদন, এই দুধটা খেয়ে নাও। মদন, কুস্তি লড়ার সময় সবচেয়ে বড় গুণ, তোমার প্রতিদ্বন্দ্বীর হাত তোমার হাতের মুঠোর মধ্যে এলেই তার মানসিক স্থিতি আর তার শক্তিকে ভালো করে বুঝে নিতে হবে। তারপর পুরো শক্তি প্রয়োগ করে তাকে এইভাবে আছাড়। আমি 20 দিনে তোমাকে কুস্তির সমস্ত প্যাঁচ শিখিয়ে দিয়েছি। এখন তুমি যে কোনো পালোয়ারের সামনাসামনি হতে পারো, কিন্তু আমার একটা কথা মনে রাখবে, নিজের মনে এই কথাটা একবারও স্থান দেবে না যে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না। যদি তোমার আত্মবিশ্বাস অটুট থাকে তাহলে জয় তোমারই হবে।
হ্যাঁ ওস্তাদ দাদা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি এই কথাটা সবসময় মনে রাখবো। ॐ प्रां प्रीं प्रौं साः शनये नमः। মঞ্জু, তোমার ভক্তি আর শ্রদ্ধা তোমার বাবার পূর্বজন্মের পাপের কৃতকর্মের দুঃখকেও হরণ করে নিয়েছে। তোমার আরাধনার এই ফল তুমি অবশ্যই পাবে, আমায় সেটা দিতেই হবে। জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে, জমিদার মশাইয়ে। এই কুস্তি 3টে ভাগে হবে, যেখানে 5টা গ্রামের কুস্তিগীর অংশ নেবে। আর এই কুস্তি যুদ্ধের বিজয়ী কুস্তিগীরকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এই কুস্তি যুদ্ধের প্রথম কুস্তি হবে কুস্তিগীর কুন্দন এবং কুস্তিগীর মদনের মধ্যে। এ তো অন্ধ। এ কিরকম মস্করা? আমি একজন অন্ধর সঙ্গে লড়বো? আমার সমান কুস্তিগীর নিয়ে এসো। মদন, মনে হয় তোমার নাম ভুল করে লেখা হয়ে গেছে, তুমি বেরিয়ে যাও। না, এই নাম আমি নিজে লিখিয়েছি, আর আমি এই লড়াই লড়বো। চলে আয় কুন্দন। আরে ভাই, এটা অন্ধদের নয়, পালোয়ানদের কুস্তি। যদি ওর সঙ্গে লড়তে নাই চাও, তাহলে হার মেনে আখড়া ছেড়ে দিচ্ছ না কেন? আমি তো ওর প্রাণ বাঁচানোর চিন্তা করছিলাম, এখনই একে মজা দেখাচ্ছি। মদন, এই কুস্তিতে তোমার সবচাইতে বড় বল হচ্ছে তোমার গতি। ওকে দাঁড়ানোর সুযোগ দিও না, সোজা আছাড় মারো ওকে। আরে বাবা, এই অন্ধ কি করে ওকে চিৎ করে দিল? মদন, এবার গর্দান ধরে আছাড় মারো। মদন, থাইতে আঘাত করো। মদন, কাঁচি পেঁচ ব্যবহার করো।
মদন, ওকে উঠতে দিও না তুমি। এই কুস্তিতে মদন কুস্তিগীর বিজয়ী হয়েছে। আরে একটা কুস্তি জিতে এত খুশি হয়েও না শালা বাবু। হ্যাঁ, কখনো কখনো অন্ধের তীর নিশানাতে লেগে যেতেই পারে। তোর ভাগ্য ভালো যে তোর গর্দানটা এখন ওই পালোয়ানের হাতে পড়েনি। প্রতিযোগিতার শেষ লড়াইয়ের পর আমার সঙ্গে কথা বলতে এসো, বুঝেছো? এখন তুমি গিয়ে লড়াইয়ের মজা নাও। এবার দ্বিতীয় পর্যায়ের মোকাবিলা হবে। এই কুস্তি জিতেছে কুস্তিগীর গর্জন। এবার এই কুস্তির তৃতীয় এবং শেষ প্রতিযোগিতা হতে চলেছে কুস্তিগীর মদন এবং কুস্তিগীর গর্জনের মধ্যে। এখন যে পালোয়ানে প্রতিযোগিতায় জিতবে সে 2000 টাকা পুরস্কার পাবে। प्रां प्रीं प्रौं सा शनये नमः। মদন, এবার ওর গর্দানটা ধরে আছাড় মারো। মদন ও ডান দিক দিয়ে আসছে, এবার বাঁ দিক দিয়ে। এবার ও সামনে দিয়ে আসবে, তোমার পায়ে আঘাত করার চেষ্টা করছে। নিজেকে বাঁচাও। মদন, ও তোমায় ধোবি আছাড় দেওয়ার চেষ্টা করছে। সোজা দাঁড়িয়ে থেকো না, পিছনে সরে যাও। মদন, তোমার প্রতিদ্বন্দ্বী পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। এটাই সুযোগ। ওর পায়ে কাঁচি পেঁচ দিয়ে ওকে চিৎ করে ফেলে দাও। এই অন্ধ তো খুব ভালো কুস্তি লড়ছে। এই অন্ধ আবার জিতে যাবে না তো? কি বললি তুই? কি বললি তুই? একটা কথা ভালো করে শোন, আমি এর বোনকে বিয়ে করতে যাচ্ছি। এর এমন অবস্থা কর, এমন হাল কর যাতে ও হাঁটতে চলতেও না পারে। আরে যদি প্রয়োজন হয় তাহলে এখানেই শেষ করে দে ওকে, বুঝেছিস? হ্যাঁ মালিক। যা।
হ্যাঁ শোনো, তোমাকে আমি যেটা বলতে যাচ্ছি তুমি ভালো করে মন দিয়ে শোনো। তুমি এই লোকগুলো তো মদনকে মেরে ফেলার চেষ্টা করছে। এই শনিদেব যেখানে থাকে সেখানে কখনো কোনো অন্যায় হতে পারে না। সাহস হারিও না মদন, এই কুস্তি যে কোনোভাবে তোমায় জিততেই হবে। মদন, তোমার কাছে শেষ সুযোগটা রয়েছে। ওঠো, ওঠো। মনের বল হারিও না। ধোবিয়া ছাড়, ধোবিয়া ছাড়, ধোবিয়া ছাড়। এই বছরের প্রতিযোগিতা জিতেছে কুস্তিগীর মদন। আর তার সঙ্গে 2000 টাকার পুরস্কারও জিতেছে। দয়ারাম, আরে হে দয়ারাম, কি দয়ারাম, বলেছিলাম না আমি যে তোর মেয়েকে আমি বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ, ওদিকে দেখ পালকি নিয়ে এসেছি। হ্যাঁ, এই জমিদার, ভাই, মনে আছে তোর আমি কি বলেছিলাম? যে বরযাত্রী তো তুই নিয়ে আসবি, কিন্তু বধূর বেশে আমি তোকে তোর ঋণ শোধ করে দেব। আর এই নে 2000 টাকা। এবার বেরিয়ে যা এখান থেকে, বুঝেছিস? আর খবরদার আর কোনোদিন এখানে আসবি না। একটা কথা কান খুলে শুনে নে, পালকিতে তো তোর বোনই বসবে। নিজের ইচ্ছায় না বসে আমি জোর করে ধরে নিয়ে যাব, তবে বসবে নিশ্চয়ই। এই নিয়ে চলো ওর বোনকে আমার মহলে। জমিদার, এই মালিক, এই নিয়ে চলো। জমিদার,
আমরা তো দুর্বলও নই যে নিজেদের মা বোনদের রক্ষা করতে পারবো না। আপনার টাকা পেয়ে গেছেন, এবার চুপচাপ চলে যান এখান থেকে। এই চুপ! চলে যান, চলে যান এখান থেকে। চলে যান, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, 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 চলে যাও, যাও, যাও বলছি এখান থেকে, যাও, চলে যাও, চলে যাও, 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 চলে যাও, বেরিয়ে যাও, যাও, চলে যান। হে শনিদেব, আপনার কৃপার ফলে আমার পরিবারের সব সংকট দূর হয়েছে। আপনি এভাবেই আপনার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রাখবেন। আপনার মহিমা অতুলনীয় প্রভু, অতুলনীয়। মনে রেখো, সব কাজ যেন ঠিকঠাক মতো করা হয়, ঠিক আছে? ভালো করে সব দেখে শুনে নিও। সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আর মনে রেখো, আজ শনি অমাবস্যা, প্রসাদ না খেয়ে যেন কোনো ভক্ত চলে না যায়। নমস্কার। নমস্কার, নমস্কার। তুকারাম বাবু, আমরা শনির মহিমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু আজ আমরা আপনার কাছ থেকে শনির মহিমার ধাইয়া আর সাড়ে সাতির ব্যাপারে জানতে চাই। শনির আড়াই আর শনির এই সাড়ে সাতি শনিদেব মহারাজের সেই অস্ত্র যা দিয়ে শনিদেব মহারাজ মানুষের কর্মের ন্যায় বিচার করেন। আজ আমি আপনাদেরকে শনিদেবের আড়াইয়ের ব্যাপারে বলবো। শনিদেবের আড়াই তখন শুরু হয় যখন কোনো মানুষের জন্ম রাশির ওপর শনিদেব চতুর্থ কিংবা অষ্টম ঘরে অবস্থান করেন। একে লঘু সাড়ে সাতিও বলা হয়। তাহলে কি তুকা বাবু সব মানুষের জীবনে ধাইয়া আসে? না, এটা মানুষের কর্মের উপর নির্ভর করে। চলুন আজ আমি আপনাদেরকে বেনারসের একজন ধনী মহিলা যার নাম সীতারা দেবী ছিল, ওনার ওপর চলা শনির আড়াই দশার ব্যাপারে বলবো। সীতারা দেবী, যিনি নিজের ছেলের জন্য সুন্দরী চাঁদের মতো বউ খুঁজছিলেন, আর যার জন্য তিনি না জানি কত মেয়েকে অপমান করেছিলেন। আমি চাঁদের মতো বউ চাই, চাঁদের মতো। আর শনিদেবের বক্রদৃষ্টি অপেক্ষা করছিল যে কবে ওনার পাপের ঘরা পূর্ণ হবে। পুরোহিত মশাই, এই আপনি কেমন মেয়ে দেখাতে এনেছেন? এরকম কত মেয়েকে আমি না করে দিয়েছি, আপনি জানেন না? দিদি? আরে কি দিদি দিদি করছেন? আমার ছেলের বউ দেখতে হবে চাঁদের মতো, চাঁদের মতো, ওই অমাবস্যার মতো কালো মেয়ে নয়। আমার ছেলে হলো পাটোয়ারি, পাটোয়ারি, কোনো আলতু ফালতু নয়। চল প্রমোদ। কাঁদিস না মা, আমি বুঝতে পারছি যখন ছেলের বাড়ির লোক মেয়ের ব্যাপারে না করে তখন সেই মেয়েটার মনের ওপর দিয়ে কি যায়। আরে মা, ওর নাকটা দেখো, একেবারে তোতা পাখির মতো। পুরোহিত মশাই, এ কেমন ছবি দেখাচ্ছেন আপনি? এই রকম ছবি দেখিয়ে আপনি আপনার আর আমারও সময় নষ্ট করছেন। আমার বৌমা হবে চাঁদের মতো, চাঁদের মতো। আরে, এটা আবার কার ছবি আপনি লুকিয়ে রেখেছেন? আপনি যেমন চাইছেন সেরকম নয়। আরে, এই মেয়েটি তো খুব সুন্দর দেখতে। এই তো সেই একেবারে চাঁদের মতো। দেখুন সীতারা দেবী, এর মা নেই,
এ হচ্ছে সাধারণ ঘরোয়া মেয়ে, আপনার পছন্দ হবে না। আপনি চিন্তা করবেন না, এই মেয়েকে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে কালকেই আমার ছেলের জন্য পাকা কথা বলবো। এ আমার সৌভাগ্য যে আমার মেয়েকে আপনাদের ভালো লেগেছে। কিন্তু সীতারা দেবী, আমার কাছে আমার মেয়ে ছাড়া আপনাদের দেওয়ার মতো আর কিছুই নেই। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনার মেয়ে কোথায়? আগে মানে মেয়ে ওই তো। এই হলো আমার মেয়ে, মন্দিরে গিয়েছিল। একটু থালাটা দাও তো। মা, চেহারা তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে, তোমার হাতটা একটু দেখাও তো। হাতটাও সুন্দর। এবার একটু হেঁটে দেখাও। চলো চলো ওদিকে। চাল চলন দেখছি ঠিকই আছে। সীতারা দেবী, আমি তো বলেছিলাম এরা খুব সাধারণ লোকজন। আরে আমরা কি কিছু ভুল করছি নাকি? হ্যাঁ, আমার ছেলের জন্য এখানে বউ খুঁজতে এসেছি, তাহলে সবকিছু তো দেখে শুনে নিতে হবে নাকি? আমি কোন অন্যায় করছি? মা, তোমার দাঁতটা দেখাও তো। মা কিছু বলছে, দাঁতটা দেখাও। আরে দেখাও না। আরে মা, তোমার দাঁতটা একটু দেখাও না। আরে দাঁতগুলোও তো খুব সুন্দর। হ্যাঁ, দীনদয়াল বাবু, আমি যেমন চেয়েছি আপনার মেয়ে ঠিক তেমন। এই সম্বন্ধ আমার দিক থেকে একদম পাকা। আমার সৌভাগ্য। পুরোহিত মশাই, বিয়ের তারিখটা আপনি 4 দিন বাদেই ঠিক করুন। 4 দিন পরে? এত তাড়াতাড়ি কি করে ব্যবস্থা করব? দীনদয়াল বাবু, আপনার আর কি কাজ আছে? হ্যাঁ, আপনি তো শুধু আত্মীয় স্বজনকে ডাকবেন, বাকি বিয়ের যা কিছু সব তো আমাদেরই করতে হবে, তাই না? সীতারা দেবী, মা হারা মেয়ে আমার। আমি ওকে ভালো সংস্কার দেওয়ার চেষ্টা করেছি, তাও যদি কখনো কোনো ভুল করে ফেলে ক্ষমা করে দেবেন। ঠিক আছে।
আরে বাহ দিনদয়াল, তোমার ভাগ্য তো খুব ভালো যে পাটওয়ারি জামাই পেয়েছো। 71 জমির পাট্টা আমার নামেও করে দিও। আরে তুমিও যে কি সব কথা বলো। वो बाहर की सुंदरता देखे भीतर की ना देखे, बाहर की सुंदरता देखे भीतर की ना देखे, जीवन की खुशियाँ ना देखे अहंकार, আরে সীতারা দেবী, जीवन की खुशियाँ ना देखे अहंकार, আসুন সীতারা দেবী, আসুন। चंदा में वो दाग ढूंढती। বৌমার জন্য তত্ত্ব এনেছি। আমাদের বাড়ির বৌমা শ্বশুর বাড়ির জিনিসেই সাজগোজ করবে। हो सितारा देवी को चंदा सी बहू है मिली, हो सितारा देवी। আমার বৌমা তো একেবারে চাঁদের টুকরো। এটা আমাদের বংশের হার। এই হার শাশুড়ি বৌমাকে তার নিজের হাতে পরিয়ে দেয়। এসো, আমি তোমাকে পরিয়ে দিই। তোমার ঘাড়ে এটা কিসের দাগ? আগে আগে আসলে জরুল ওটা, ওটা তো জন্ম থেকেই আছে। তো আপনি আমাকে আগে কেন বলেননি যে আপনার মেয়ের খুঁত রয়েছে? আপনি আমার সাথে প্রতারণা করেছেন। না না সীতারা দেবী, আমরা আপনার সঙ্গে কোনো প্রতারণা করিনি। জরুল থাকা একটা সাধারণ ব্যাপার, আর তাছাড়া এতে তো কোনো অমঙ্গল হয় না। আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি চাঁদের টুকরো বৌমা চাই, এমন কোনো মেয়ে চাই না যার খুঁত রয়েছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। সিতারা, তুমি পবিত্রার সাথে ঠিক ব্যবহার করলে না। এখন তোমার কর্মের ফল দিতে আর তোমায় সঠিক পথে আনবার জন্যে তোমার উপর শনির আড়াই দশা শুরু হতে চলেছে। না না সীতারা দেবী, এই সম্বন্ধ ভাঙবেন না। আপনি যদি এভাবে সম্বন্ধ ভেঙে দিয়ে চলে যান, তাহলে কে করবে ওকে বিয়ে? কেউ করুক বা না করুক, আমি কি করব? আপনার মেয়ে আমার ঘরের বউ কখনো হতে পারে না। সীতারা দেবী, না সীতারা দেবী, না। আমার সম্মানকে এভাবে ধুলোয় মিটিয়ে দিয়ে যাবেন না। আমি শেষ হয়ে যাব, আমি মুখ দেখাতে পারবো না। আমার উপর দয়া করুন সীতারা দেবী, আমার মেয়ের জীবনটা। সীতারা দেবী, এভাবে চলে যাবেন না। কেউ আটকাও না, কে কেউ আটকাও না, কে। বাবা, 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 কিছু বলো না।
যখন কারোর ওপরে শনির 7.5 কিংবা শনির 2.5 দশা চলে, তখন শনিদেব মহারাজ তাকে সঠিক পথে নিয়ে আসতে সর্বদা তার সঙ্গেই থাকেন, কিন্তু কোন রূপে তা কেউ বুঝতেও পারে না। ছি 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 ছি, এ কিরকম ছবি পাঠিয়েছে পুরোহিত মশাই? হ্যাঁ, আর এটা কি? এরকম মেয়েকে আমি আমার ছেলের বউ করব? হে ভগবান! নমস্কার বৌদি। মনে হচ্ছে আপনি আমায় চিনতে পারেননি। আমি মন্দা। আপনার বিয়ের সম্বন্ধ তো আমি এনেছিলাম। আচ্ছা, আরে একটু জল নিয়ে আয়। আরে কেউ জল খাবারের ব্যবস্থা কর। আরে আপনি আসুন আসুন, বসুন, আসুন। বৌদি, এই ঘটকের কাজ বড় পরিশ্রমের। এই দেখুন না, 1 বছর হয়ে গেল জমিদারের মেয়ের জন্য একটা সুপাত্র খুঁজছি, কিন্তু আজ পর্যন্ত একটা সুপাত্র পেলাম না। কেন? এমন কি গুণ আছে ওই মেয়ের মধ্যে? জিজ্ঞেস করবেন না, ঠিক যেন কোনো স্বর্গের অপ্সরা। ফুলের ছোঁয়াতেও যেন মলিন হয়ে যায়। আচ্ছা, ওই মেয়েটির ছবি আছে আপনার কাছে? আছে তো, ছবি আছে। একটু আমিও তো দেখি, কি এমন ডানা কাটা পরি আপনি সঙ্গে এনেছেন? এই দেখুন। একে তো খুব সুন্দর দেখতে। মন্দা বাবু, আমার ছেলের জন্য আমি এইরকমই মেয়ে খুঁজছিলাম। দয়া করে আমার ছেলের জন্য এই সম্বন্ধ পাকা করুন না। নিশ্চয়ই কথা বলবো, কিন্তু জমিদার বাবুর ইচ্ছে তার এই মেয়ের বিয়ে এমন একজনের সাথে হোক যে একমাত্র ছেলে। আরে প্রমোদা তো আমার একমাত্রই ছেলে। 2 মেয়ে আছে, কিন্তু ওদের বিয়ে হয়ে গেলে ওরাও শ্বশুরবাড়ি চলে যাবে। কিন্তু তাদের তো বিয়ে হয়নি বৌদি। আচ্ছা, এবার আমি আসি, পরে আসব। নমস্কার নেবেন বৌদি। সীতারা দেবী, কি ভাবছিস তুই? এই মেয়েটা সত্যি সত্যি চাঁদের টুকরো। এই মেয়ে যদি তোর বাড়ির বউ হয়, তাহলে তোর সম্মান এই সমাজে আরো বেড়ে যাবে। মন্দা বাবু, এই বিয়ে হওয়ার অন্য কোনো উপায় নেই?
উপায় আছে তো? প্রথমে আপনার দুই মেয়ের বিয়ে আপনাকে দিতে হবে, তারপর আমি জমিদারবাবুর সাথে কথা বলবো। কিন্তু এত তাড়াতাড়ি কি করে হবে? আর হাতের কাছে তো কোনো ভালো ছেলেও নেই। বৌদি, মন্দা ঘটক নাম আমার। আপনার দরজায় পাত্রের লাইন লাগিয়ে দেব, আপনি একবার হ্যাঁ তো বলুন। ঠিক আছে, তাহলে আপনি পল্লবী আর মীনাক্ষীর জন্য ছেলে দেখা শুরু করুন। ঠিক আছে বৌদি। কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে। দেখিস, ছেলের বাড়ির লোক তোকে দেখে একেবারে পাগল হয়ে যাবে। বৌদি, পাত্রপক্ষ এসে গেছে। দেখ, ওকে তাড়াতাড়ি সাজিয়ে নিচে নিয়ে আয়, ওরা এসে গেছে। আচ্ছা মা। মন্দাবাবু আপনাদের খুব প্রশংসা করছিলেন, আমরা এই সম্বন্ধে রাজি। তবে ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলে তাহলে বিয়ের প্রস্তুতি শুরু। ঠিক আছে। মীনাক্ষী, মীনাক্ষী মা, পল্লবীকে নিয়ে আয়। মা, তোমার ঘুমটা তোলো তো। এটা আপনার মেয়ে? এ তো কালো কুৎসিত। কালো? কাকে কালো বলছেন? পল্লবী, পল্লবী, আমার কথা শোনো। পল্লবী, তোমার রং এত কালো কি করে হয়ে গেল? জানি না দাদা, যখন ঘর থেকে বেরোই তখন তো সব ঠিকঠাকই ছিল। এমনটা এমনটা কি করে হলো? আপনার মেয়ে কালো তো কালোই দেখাবে, তাই না? আপনার ছোট মেয়েকে আমাদের পছন্দ, কিন্তু যদি আপনি বলেন তবেই। এসব কি বলছেন আপনি? ওনার মেয়ে কালো তো কি হয়েছে? কালো বলে কি মানুষ নয়? গায়ের রংটাই তো কালো, মেয়ের মনটা তো আর কালো নয়। বুঝি না লোকে বাইরের সৌন্দর্য নিয়ে কেন এত মাথা ঘামায়। আমার ছেলের বউ দেখতে হবে চাঁদের মতো, চাঁদের মতো, ওই অমাবস্যার মতো কালো মেয়ে নয়। আরে সবার কপালে কি আর চাঁদের মতো সুন্দর বউ জোটে? কি সিতারা দেবী? মন্দাবাবু, এরকম কালো মেয়ে আমরা আমাদের বাড়িতে কাজের লোকও রাখি না। আমরা চললাম, চলো। হ্যাঁ চলো। আরে যাও যাও, এরকম লোকের বাড়িতে আমার মেয়ের বিয়েও দেব না। যাও।
দেখলেন সীতারা দেবী, যখন রূপের কারণে কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তখন কতটা খারাপ লাগে। হয়তো এই মুহূর্তে আপনি সেটা বুঝতে পারছেন। অন্যের মেয়েদের খুঁত বার করে আপনি তাদের কত কষ্ট দিয়েছেন। কিছুই বুঝতে পারছি না, পল্লবীর গায়ের রং হঠাৎ করে এত কালো কি করে হয়ে গেল? দেখুন, এটা খুব একটা বড় ব্যাপার নয়, হয়তো সাজতে গিয়ে এরকম ঘটে গেছে। প্রভু যদি চান তাহলেও ধীরে ধীরে আগের রং ফিরে পাবে। কিন্তু এবার তাহলে পল্লবীকে কে বিয়ে করবে? হ্যাঁ, আপাতত পল্লবীর বিয়ের কথা বাদ দিয়ে মীনাক্ষীর বিয়ে নিয়েই আপনি ভাবুন। হতে পারে জমিদার বাবু তার মেয়ের বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলুক, আর চাঁদের মতো বৌমা আপনার হাতছাড়া হয়ে যাক। পল্লবীর ব্যাপারে না হয় আমি জমিদার বাবুর সাথে কথা বলছি। মা, ওই তোমার সাথে কিছু কথা আছে। যে ছেলেকে আমি বিয়ে করতে চাই তাকে আমি আগেই পছন্দ করে রেখেছি। এসো গোপাল। ও আমাদের মোড়ল মশায়ের ছেলে গোপাল। আরে তুই আমাদের পরিবারে মান সম্মান ডোবাবি? নির্লজ্জ, নিজের মাকে না জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছিস? হ্যাঁ? তো লজ্জা করলো না? তো লজ্জা করে না? হ্যাঁ? মা, এটা আপনি কি করছেন বৌদি? নিজের রাগকে সংযত করুন, যুগ পাল্টে গেছে। এটা তো ভালো কথা যে মীনাক্ষী আপনাদের পরিশ্রমটাকে কমিয়ে দিয়েছে। আমার কথা শুনুন, কালই এই বিয়েটা স্থির করে ফেলুন। ও তো গ্রামের মোড়লের ছেলে, আপনাকে প্রমোদের বিয়ের ব্যাপারেও তো ভাবতে হবে নাকি? জমিদার বাবু খুব তাড়া দিচ্ছেন, আপনি মোড়ল মশাইয়ের সাথে কথা বলে নিন। প্রমোদ, কালকে তুই আমাদের সাথে যাবি? না মা, আমি কাল যেতে পারবো না, আমার দপ্তরে দরকারি কাজ আছে। তুমি পাটোয়ারি বলে সেই অহংকারে তোমার মা অনেকের মনে কষ্ট দিয়েছে। সেই জন্যে পাটোয়ারির মুখোশটা তোমার থেকে এবার কেড়ে নিতে হবে, যাতে তোমার মা সত্যিটা জানতে পারে আর তুমি তোমার অন্তরটাকে চিনতে পারো। নমস্কার পাটোয়ারি বাবু। নমস্কার নমস্কার। পাটোয়ারি বাবু, দয়া করে এবার আমাদেরকে একটা ভালো জমি দেবেন। ওই বালি পড়া জমিতে একদমই ভালো ফসল হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে। কাল তোমরা সবাই জানতে পেরে যাবে তোমাদের জমি কোথায় কত পরিমাণে আছে। যাও। নমস্কার মালিক। খুব ব্যস্ত বলে মনে হচ্ছে। হ্যাঁ মন্দবাবু, কৃষকদের জমির কাগজ তৈরি করছিলাম। একটা কাগজে যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে খুব মুশকিলে পড়ে যাব। নমস্কার ছোটবাবু, বড়বাবু আপনাকে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। আপনি বসুন মন্দবাবু, আমি এক্ষুনি আসছি।
সীতারা দেবী, আমরা আমাদের বাড়ির জন্য কোনো সাজানো পুতুল নয়। একজন ভদ্র, সভ্য আর সর্বগুণ সম্পন্ন একজন মেয়ে চাই। আর যে মেয়েটা বিয়ের আগেই প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, আমার চোখে সে কখনোই ভালো মেয়ে হতে পারে না। মোড়ল মশাই, ছেলে মেয়ে দুটোর খুশির জন্যে এ সম্পর্কটাকে স্বীকার করে নিন না। আপনার সাহস কি করে হলো আমার মেয়ের নামে এই সমস্ত কথা বলার? আমার মেয়ে লাখে একজন। বাদ দিন সীতারা দেবী, এসব বাদ দিন। যে মেয়েটা নিজের বাপের বাড়ির সম্মানের ব্যাপারে কোনো চিন্তা করে না, সে শ্বশুর বাড়ির কথা কি করে ভাববে? আপনি এখন আসতে পারেন। চলুন মন্দা বাবু। হ্যাঁ, আসি তবে মোড়ল মশাই। বৌদি, খুব অদ্ভুত লোক এরা, তাই না? আরে আজকালকার যুগে গুণ নিয়ে কে মাথা ঘামায় বলুন তো? আজকালকার দিনে তো রূপই সবচাইতে বড় সম্পদ। রূপবতী বউ যদি পাওয়া যায় তাহলে বংশের মুখ একেবারে উজ্জ্বল হয়ে ওঠে। গুণবতী মেয়ের কি কোনো কদর আছে নাকি? হাহ। ছি 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 ছি, এ কিরকম ছবি পাঠিয়েছে পুরোহিত মশাই? হ্যাঁ, আর এটা কি? এরকম মেয়েকে আমি আমার ছেলের বউ করব? আমার ছেলের বউ দেখতে হবে চাঁদের মতো, চাঁদের মতো, ওই অমাবস্যার মতো কালো মেয়ে নয় যে আমি চাঁদের টুকরো বৌমা চাই। এমন কোনো মেয়ে চাই না যার খুঁত রয়েছে। কাগজের মধ্যে এটা কি লিখলেন পাটোয়ারি বাবু আপনি? আমার অর্ধেক জমি অন্য কারোর নামে লিখে দিয়েছেন। আমারও 10 বিঘা জমি অন্য কারোর নামে লিখে দিয়েছে। এটা কি করে হতে পারে? দেখাও তোমার কাগজ, তুমিও দেখাও। পাটোয়ারি, আমাদের বোকা ভেবেছিস তুই? আমাদের জমি অন্য কাউকে দিয়ে টাকা নিয়ে নিয়েছিস। না, আমার কথা তো শোনো। আমরা তোকে ছাড়বো না পাটোয়ারি, আমরা ছাড়বো না তোকে। চলো মারো ওকে, চলো আমার কথা মারো শোনো। ওকে। মারো একে, আসলে আমি মারো, মারো একে, মারো একে, মারো একে, মারো, 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 মারো একে, মারো, মারো, মারো একে, মারো, 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 মেরে ফেলো, মারো একে, মারো, মারো একে, আমাদের জমি গন্ডগোল করে দিয়েছে, মারো একে, মারো, মারো, মারো একে, ছাড়বে না, মারো একে। চলো বড় বাবুর কাছে। হ্যাঁ, চলো, চলো, চলো। পল্লবী, মা, মীনাক্ষী, শোনো, কোথায় আছো? আরে পল্লবী, প্রমোদ, আরে আরে কি হয়েছে তোর? কি হয়েছে? কি হয়েছে বাবা? আরে দাদা, বাবা প্রমোদ, কি করে হলো এসব? কে করেছে এরকম? কৃষকরা মা, জানি না কি করে কৃষকদের জমির কাগজে নাম উল্টো পাল্টা হয়ে গেছে, আর এই কারণেই আমাকে বড়বাবু কাজ থেকে তাড়িয়েও দিয়েছেন। মানে তুমি এখন আর পাটোয়ারি নও? না মন্দাবাবু, শুধু চাকরিই যায়নি, তার উপর আমাকে জরিমানাও দিতে হবে। ও, হে ভগবান,
আচ্ছা বৌদি, এবার তবে চলি। মন্দাবাবু, মন্দাবাবু, আপনি মন্দাবাবু, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আমার ছেলে প্রমোদের সম্বন্ধ করাবেন। এখন আপনার ছেলে আর পাটোয়ারি নয়, এটা জমিদার বাবুকে বলবো কি করে? পাটোয়ারি নয় তো তাতে কি হয়েছে? ও তো খুব ভালো ছেলে, ওর কি খামতি আছে? যখন ও পাটোয়ারি ছিল তখন জমিদার বাবুর মেয়ের উপযুক্ত ছিল। এখন আপনার ছেলের মধ্যে কোনো বিশেষত্ব নেই বৌদি। এই আপনি কিরকম কথা বলছেন? কথা তো আপনিই বলে এসেছেন এতকাল নানা রকম। আপনি শুধু রূপ আর সৌন্দর্যের কারণে অনেক গুণবতী মেয়ের সম্বন্ধে এক কথায় না করেছেন। কখনো এটা ভাবেননি যে তাদের সেটা কতটা খারাপ লেগেছে। আপনি বিয়ের মাত্র 2 দিন আগে সেই মেয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছেন শুধুমাত্র একটাই কারণে, তার ঘাড়ে জন্মগত একটা জরুল আছে বলে। জরুল ওটা তো জন্ম থেকেই আছে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি চাঁদের টুকরো বৌমা চাই, এমন কোনো মেয়ে চাই না যার খুঁত রয়েছে। সীতারা দেবী নিজে যখন কষ্ট পেলেন তখন বুঝলেন, কিন্তু যখন লোককে কষ্ট দিয়েছেন তখন ভাবেননি যে তাদেরও কষ্ট হতে পারে। আমার ছেলের বউ দেখতে হবে চাঁদের মতো, চাঁদের মতো, ওই অমাবস্যার মতো কালো মেয়ে নয়। আরে মা, তোমার দাঁতটা একটু দেখাও না যে আমি চাঁদের টুকরো বৌমা চাই, এমন কোনো মেয়ে চাই না যার খুঁত রয়েছে। হে ভগবান, এ আমি কি ভুল করে ফেলেছি? আমি কত বড় পাপ করেছি। আমার ছেলের নাম যশ আমাকে একেবারে অন্ধ করে দিয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি মনের সৌন্দর্যের সামনে ওপরের রূপের কোনো তুলনা করা যায় না, কোনো তুলনা করা যায় না। আমাকে ক্ষমা করে দাও ভগবান, আমাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা চাইতেই হয় তবে তাদের থেকে ক্ষমা চান যাদের আপনি দুঃখ দিয়েছেন। গিয়ে সেই মেয়েটির কাছে ক্ষমা চান যে আপনার জন্য নিজের বাবাকে হারিয়েছে। এটাই আপনার পাপের প্রায়শ্চিত্ত। যদি আপনি আপনার পাপের মা, মা, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দাও মা, আমি যা করেছি তার জন্য খুবই লজ্জিত। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমার মা হতে চাই। হ্যাঁ, আমি তোমাকে বৌমা রূপে নই, আমার নিজের মেয়ের মতো করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। হ্যাঁ রে মা। বৌদি, আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ পবিত্রা, আমরা সবাই খুব বড় ভুল করে ফেলেছি। মা, শুনলেন তো আপনারা কিভাবে
সীতারা দেবী আর তার পরিবারকে সঠিক পথে আনার জন্য শনিদেব মহারাজ এসেছিলেন। এই হল শনিদেবের আড়াই দশা। বলুন, শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়!